বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত ও অভিনন্দন। আমি কানিজ ফাতেমা সোনিয়া, সহকারী শিক্ষিকা, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত অনলাইনের ক্লাসগুলো করছো। এসো আমরা আজকে আইডিয়াল 5-এর বাংলা ক্লাসটি করি। বাংলায় প্রথমে তোমাদের যা থাকবে তা হচ্ছে একটি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যে অনুচ্ছেদটি পড়ে তোমাদের 1 ও 2 নং ক্রমিক প্রশ্নের উত্তর দিতে হবে। এসো আমরা একটি অনুচ্ছেদ পড়ি। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ যুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের অন্য সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস, অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। এছাড়া ছিলেন নানা পেশার, কেউ ছাত্র, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক, আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার মানুষ। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা, তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। এরপর 1 নংয়ে তোমাদের যা থাকবে তা হচ্ছে কিছু শব্দের অর্থ। কিছু শব্দ থাকবে যার অর্থ তোমাদের লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে দিয়েছি। এসো আমরা শব্দের অর্থগুলো পড়ে নিই। প্রথমে হচ্ছে পুরোপুরি, যার অর্থ হচ্ছে সম্পূর্ণ। মরণপণ অর্থ জীবন বাজি রাখা। অপেক্ষা অর্থ প্রতীক্ষা। মুক্ত অর্থ স্বাধীন। অবরুদ্ধ অর্থ বন্দী। কৃতজ্ঞ অর্থ উপকারীর উপকার স্বীকার করে যে। অসংখ্য অর্থ অনেক। এভাবে তোমাদের যে কোনো 5টি শব্দের অর্থ দিতে হবে। এখানে 5টির বেশি অর্থাৎ 60টি, তোমাদের 6টি বা 7টি শব্দের অর্থ থাকতে পারে, যা থেকে তোমাদের 5টির উত্তর দিতে হবে। 2 নংয়ে তোমাদের থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এসো আমরা প্রশ্নগুলো পড়ে নিই। প্রশ্নের উত্তর। তোমাদের প্রশ্নগুলো যেমন থাকতে পারে তা হচ্ছে ক, 1971 সালের 16ই ডিসেম্বর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন কেন? 2টি বাক্যে লেখো। অর্থাৎ 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে কেন গুরুত্বপূর্ণ? তোমরা উত্তরে লিখতে পারো, দেশকে শত্রুমুক্ত করে। এই দিন আমরা দেশকে শত্রুমুক্ত করে বিজয় অর্জন করেছি। এই দিনে আমরা পাকিস্তানি সেনাদের পরাজিত করেছি এবং একটি স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। তাই 1971 সালের 16ই ডিসেম্বর দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খ নম্বরের প্রশ্ন থাকতে পারে, বিজয় অর্জন করতে গিয়ে বাঙালিদের কি কি করতে হয়েছিল? 4টি বাক্যে লিখো। বিজয় অর্জন করতে গিয়ে বাঙালিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছিল। তাদেরকে অসংখ্য মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছিল। দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে হয়েছিল। অসংখ্য নির্যাতন সহ্য করতে হয়েছিল। এরপরেই আমরা পেয়েছি আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরের প্রশ্নটি যেভাবে থাকতে পারে তা হচ্ছে, আমরা কাদের কাছে কৃতজ্ঞ, কেন, তা 3টি বাক্যে লিখো। আমরা এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এ দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে অনেকে যুদ্ধ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা দেশকে স্বাধীন করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করেছেন। তাদের ত্যাগের ফলেই আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পেয়েছি। তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এভাবে তোমাদের 2 নংয়ে 3টি প্রশ্ন থাকবে, যার মান হচ্ছে ক নাম্বারের জন্য 2 মার্কস থাকবে, খ নাম্বারের জন্য 4 মার্কস এবং গ নাম্বারের জন্য 4 মার্কস। অর্থাৎ এই 2 নংয়ের প্রশ্নের উত্তরের জন্য তোমাদের 10 মার্কস থাকবে।
এরপরে তোমাদের যেটি থাকবে তা হচ্ছে একটি পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ। এরপরে তোমাদের পাঠ্য বই বহির্ভূত একটি অনুচ্ছেদ থাকবে। পাঠ্য বই বহির্ভূত একটি অনুচ্ছেদ। এসো আমরা উদাহরণস্বরূপ একটি অনুচ্ছেদ পড়ে নিই। আমাদের প্রতিটি জাতীয় দিবসের পেছনে হৃদয়স্পর্শী ইতিহাস রয়েছে। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রতিবাদে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। সরকারের 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল করে। পুলিশ নিরস্ত্র ছাত্রদের ওপর বন্দুক, টিয়ার গ্যাস নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক সহ আরও অনেকে। ভাষা শহীদদের স্মরণে আমাদের দেশে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয়। বর্তমানে সারা বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এই ভাষা আন্দোলনের হাত ধরেই বাঙালি 1971 সালের 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করে। জন্ম হয় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের। এরপর তোমাদের 3 নংয়ে যা থাকবে তা হচ্ছে কিছু শব্দের অর্থ দেওয়া থাকবে। তোমাদের সেই শব্দ এবং শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এভাবে একটি ছকে তোমাদের শব্দ এবং শব্দার্থ দেওয়া থাকবে। জাতীয় অর্থ সমগ্র জাতি। বিক্ষোভ অর্থ অতিশয় ক্ষোভ। ভঙ্গ অর্থ ভেঙে দেওয়া। নিরস্ত্র অর্থ অস্ত্রশস্ত্র ছাড়া। চূড়ান্ত অর্থ চরম উৎকর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা শূন্যস্থানগুলো পড়ে নিই। শূন্যস্থানে এখান থেকে কোন শব্দটি নিয়ে আমরা শূন্যস্থানটি পূরণ করব এসো দেখে নেই। ক নাম্বার, ঢ্যাশ বাঙালির ওপর আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী। ঢ্যাশ বাঙালির ওপর, এখানে কি শব্দটি ব্যবহৃত হবে? একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে নিরস্ত্রর সাথে শব্দটি বাক্যটি মিলে যায়, অর্থাৎ নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী। খ নাম্বারে শূন্যস্থানটি এমন হতে পারে, ভাষা আন্দোলন ঢ্যাশ রূপ নেয় 21শে ফেব্রুয়ারি তারিখে। ভাষা আন্দোলন কী রূপ নেয়? ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ নেয় 21শে ফেব্রুয়ারি তারিখে। অসন্তোষ শ্রমিকেরা ঢ্যাশ করছে। অসন্তোষ শ্রমিকেরা বিক্ষোভ করছে, অর্থাৎ এটি হবে বিক্ষোভ করছে। দোয়েল আমাদের ঢ্যাশ পাখি, অবশ্যই দোয়েল আমাদের জাতীয় পাখি। এরপর ছাত্রদের আন্দোলনে ঢ্যাশ করতে পুলিশ লাঠিচার্জ করলো। ছাত্রদের আন্দোলন ভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এভাবে তোমরা শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে 3 নং প্রশ্নের উত্তরটি লিখে ফেলবে। 4 নংয়ে তোমাদের যা থাকবে তা হলো প্রশ্নের উত্তর, অর্থাৎ পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদটি আমি কিছুক্ষণ আগে তোমাদের পড়ে শোনালাম, সেই অনুচ্ছেদটি থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো এমন থাকতে পারে, ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে কেন? 5টি বাক্যে লেখো।
তোমরা একটু আগেই আমি তোমাদের পড়েছিলাম যে পাকিস্তানি সরকার ঘোষণা করেছিল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর ফলে ছাত্রদের মধ্যে বিক্ষোভ শুরু হয়, তারা চায় বাংলাকে রাষ্ট্রভাষা করতে, যে কারণে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। পরবর্তী প্রশ্নটি হতে পারে, ভাষা শহীদ কারা, ভাষার জন্য বাঙালিদের জীবন দিতে হয়েছিল কেন? ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছে তারাই হচ্ছে ভাষা শহীদ। ভাষার জন্য বাঙালিদের জীবন দিতে হয়েছিল কেন? কারণ বাংলা ভাষা ছিল বাঙালির প্রাণের ভাষা, তারা বাংলাকেই রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। এ কারণেই তারা ভাষার জন্য প্রাণ দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্নটি তোমাদের থাকতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? এ সম্পর্কে 4টি বাক্য লিখো। তোমরা জানো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এভাবে তোমরা তোমাদের 4 নংয়ের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবে। তোমাদের 5 নংয়ে থাকবে ক্রিয়াপদের চলিত রূপ। তোমাদের কিছু শব্দ থাকবে যেগুলো ক্রিয়াপদ থাকবে, তার চলিত রূপ লিখতে হবে। এসো আমি তোমাদের কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। পাইবে, এটি হচ্ছে সাধু ভাষায় রয়েছে, যাকে চলিত রূপ করলে হবে পাবে। বেড়াইতে, এর চলিত রূপ হচ্ছে বেড়াতে। দেখিয়া, এর চলিত রূপ হচ্ছে দেখে। জানাইলেন, এর চলিত রূপ হচ্ছে জানালেন। ভাসিয়া, এর চলিত রূপ হচ্ছে ভেসে। এভাবেই তোমাদের বেশ কিছু ক্রিয়াপদের চলিত রূপে রূপান্তর করতে হবে, যা সাধু ভাষায় থাকবে তোমাদের চলিত রূপ করতে হবে। এরপর তোমাদের 6 নংয়ে যা থাকবে তা হচ্ছে প্রশ্ন তৈরি। তোমাদের একটি ছোট্ট অনুচ্ছেদ থাকবে, যে অনুচ্ছেদটি থেকে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরির জন্য তোমাদের যে শব্দগুলো ব্যবহার করতে হবে তা হচ্ছে কে, কি, কিভাবে, কেন, কখন, কোথায়, এই শব্দগুলো ব্যবহার করবে। এবং তোমরা খেয়াল রাখবে যে একই শব্দ যাতে 2 বার ব্যবহৃত না হয়। যেমন কে দিয়ে যদি তুমি একটি প্রশ্ন তৈরি করো, তাহলে এটি যেন 2টি কে ব্যবহার করা না হয়, অর্থাৎ কে দিয়ে একটি প্রশ্নই তৈরি করবে, কখন দিয়ে একটি প্রশ্ন তৈরি করবে, কি দিয়ে একটি প্রশ্ন তৈরি করবে। আমি একটি অনুচ্ছেদ তোমাদের পড়ে শোনাই। ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে আছে অনেক দর্শনীয় স্থান। মিরপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে। রানু গ্রীষ্মের ছুটিতে ট্রেনে করে ঢাকা যাবে চিড়িয়াখানার প্রাণীগুলোকে দেখতে। এখন আমাদের প্রশ্ন কিভাবে তৈরি করব, এসো প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিই। প্রশ্ন হতে পারে যে ঢাকা, যেহেতু আমাদের প্রথম লাইনটি ছিল ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশের রাজধানীর নাম কি?
অর্থাৎ কি শব্দটি আমাদের ব্যবহার করা শেষ হয়ে গেল। খ নম্বরের প্রশ্ন হতে পারে, কোথায় অনেক দর্শনীয় স্থান রয়েছে? এখানে আমাদের কোথায় শব্দটি ব্যবহার করা হয়ে গেল। এবার আসো আমরা পরের শব্দটি ব্যবহার করি। কে গ্রীষ্মের ছুটিতে ঢাকা যেতে চায় বা ঢাকা যাবে? কে শব্দটি আমাদের ব্যবহার করা হয়ে গেল। রানু কিভাবে ঢাকা যাবে? কিভাবে শব্দটি এসে গেল। রানু ঢাকা যাবে কেন? কেন শব্দটিও চলে এলো, অর্থাৎ একই শব্দ একবার ব্যবহার করে আমরা প্রশ্নগুলো তৈরি করে ফেলতে পারি। পরবর্তীতে 6 নংয়ে তোমাদের রয়েছে যুক্তবর্ণ। এসো আমরা কিছু যুক্তবর্ণ শিখে নিই। আমাদের যুক্তবর্ণ যেভাবে থাকতে পারে তা হচ্ছে, যুক্তবর্ণগুলোকে আমাদের ভেঙে দেখাতে হবে এবং তা দিয়ে শব্দ এবং বাক্য রচনা করতে হবে। যেমন ধরো শৈব, এই শৈবটিকে যদি আমরা বিভাজন করি তাহলে হচ্ছে তালব স যোগ ব। এটা দিয়ে একটি শব্দ তৈরি হতে পারে, যেমন বিশ্ব। এই শব্দটি তুমি তৈরি করে দেখাতে পারো অথবা সোজাসুজি বাক্য তৈরি করে দিতে পারো। যেমন আমি বিশ্বটাকে দেখতে চাই। আমি বিশ্বটাকে ঘুরে দেখতে চাই। যদি তুমি শব্দটি না লেখো তাহলে তোমাকে এই বিশ্ব শব্দের নিচে একটি দাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ তালিব শৈব এই শব্দটির মধ্যে রয়েছে। পরবর্তীতে আরও কয়েকটি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ক্ষীয়, এটিকে বাংলা হচ্ছে বিভাজন করলে ক যোগ মূর্ধন্য ষ, যেটি দিয়ে শব্দ হয় হচ্ছে ক্ষমা। আমাদের বাক্য হতে পারে ক্ষমা মহৎ গুণ। হয় ম, এটি হচ্ছে বিভাজন করলে হচ্ছে হ যোগ ম। আমরা লিখতে পারি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র একটি বড় নদী। এভাবে আমরা আরও কিছু যুক্তবর্ণ দেখে নিতে পারি।
যেমন ময় ভ, যেটিকে বিভাজন করলে হচ্ছে ম যোগ ভ। এটা দিয়ে তোমরা লিখতে পারো সম্ভব। ভালো করে লেখাপড়া করলে সফলতা পাওয়া সম্ভব। এরপর নয় ড, ন যোগ ড, ঠান্ডা। এখন খুব ঠান্ডা পড়ছে বা শীতকালে খুব ঠান্ডা পড়ে, তোমরা যে কোনো বাক্য তৈরি করতে পারো। উ গ, তোমরা খেয়াল করবে উ গ শব্দটি উ যোগ গ এভাবেও থাকতে পারে, অথবা তোমাদের এভাবেও থাকতে পারে। অর্থাৎ এই বর্ণটি থাকলেও তোমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে উ যোগ গ। তোমরা লিখতে পারো মঙ্গল। আজ মঙ্গলবার। এভাবে তোমরা যুক্ত বর্ণগুলো বিভাজন করে বাক্য তৈরি দেখিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা পরবর্তীতে ৮ নংয়ে চলে যাই। আট নংয়ে তোমাদের যা থাকবে তা হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের জন্য তোমাদের বইয়ের গল্পগুলো খুব ভালো করে রিডিং পড়তে হবে। আমি উদাহরণ হিসেবে তোমাদের একটি বিরাম চিহ্ন দেখিয়ে দিচ্ছি। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন। তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু। এসো আমরা এই অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাই। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। বনের পর একটি দাড়ি, এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, গাছপালার পর একটি কমা, কেওড়া ও সুন্দরী গাছের বন, এরপর একটি কমা, তেমনি রয়েছে নানা প্রাণী, কমা, প্রাণীর পরে কমা, জীবজন্তু, দাড়ি। এভাবে তোমরা বিরাম চিহ্নতে দাড়ি কমা বসিয়ে পুনরায় লিখতে পারো। ৯ নংয়ে আমাদের যা থাকবে তা হচ্ছে এক কথায় প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কিছু এক কথায় প্রকাশ শিখে নেই।
শাস্তি পাওয়ার যোগ্য দণ্ডনীয় যা কষ্টে ভেদ করা যায় দুর্ভেদ্য বিনীত নয় যে দুর্বিনীত একসঙ্গে শব্দ করা সমস্বরে রং করা হয়েছে এমন রঞ্জিত এভাবে তোমরা তোমাদের সাজেশনে যে এক কথায় প্রকাশগুলো রয়েছে তা পড়ে ফেলবে এবং লিখে ফেলবে। তোমাদের 10 নঙে থাকবে সমার্থক শব্দ বা বিপরীত শব্দ। এসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ পড়ে নিই। এসো প্রথমে কিছু সমার্থক শব্দ শিখি। উষ্ণ এর সমার্থক শব্দ হচ্ছে গরম। ফসল, শস্য, মাটি, মৃত্তিকা, সংকল্প, প্রতিজ্ঞা, নদী, তটিনী, সূর্য, রবি। এভাবে তোমাদের সাজেশনে আরও অনেক সমার্থক শব্দ রয়েছে, তোমরা সবগুলো সমার্থক শব্দ পড়বে এবং ঘরে লিখে ফেলবে। এসো এবার আমরা কিছু বিপরীত শব্দ শিখে নেই। আকর্ষণ, বিকর্ষণ, উচিত, অনুচিত, দুরন্ত, শান্ত, নীরব, সরব,
নবীন, প্রবীণ, নিরস্ত্র, সশস্ত্র, এভাবে তোমরা তোমাদের সাজেশনে দেওয়া বিপরীত শব্দগুলো পড়ে ফেলবে। 11 নংয়ে তোমাদের থাকবে কবিতার কিছু লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিছু প্রশ্ন থাকবে, তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কবিতা থেকে প্রশ্ন থাকবে। আমি তোমাদের কবিতার কয়েকটি চরণ পড়ে শোনাচ্ছি। যেমন দেখো, দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। এখানে তোমাদের কবিতার চরণটির পর যেই প্রশ্নগুলো থাকতে পারে তা হচ্ছে, দুটি গানের পাখির নাম লেখো। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন পাখি খুব সুন্দর গান করে, তার মধ্যে দুটি পাখির নাম হচ্ছে দোয়েল, কোকিল। কবিতাংশের মূল ভাব 5টি বাক্যে লিখো। কবিতাংশটি পড়ে তুমি কি বুঝতে পেরেছো তার উপর ভিত্তি করে তোমাকে 5টি বাক্যের একটি মূল ভাবটি লিখতে হবে। এসো কবিতাটির মূল ভাবটি কেমন হতে পারে আমরা জেনে নিই। পৃথিবীর সব কিছুরই নিজস্ব ভাষা রয়েছে, পাখিরা নিজের ভাষায় গান করে, আমরা সেই গানে মুগ্ধ হই। সাগরেরও গর্জনের সুর রয়েছে, সাগর নদীর কলকল ধ্বনি আমাদের আনন্দ দেয়। এভাবেই সব কিছুরই নিজস্ব ভাষা বা ধ্বনি রয়েছে। কবিতাংশের মূল ভাবটিতে এটিই বলা হয়েছে। আমাদেরও তেমনি ভাষা রয়েছে। পরবর্তী প্রশ্নটি তোমাদের যেমন হতে পারে তা হচ্ছে, তোমার নিজের ভাষা চর্চায় তুমি কি করবে তা 3টি বাক্যে লিখো। নিজেদের ভাষা, আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। এই ভাষা চর্চায় আমাকে কি কি করতে হবে? এই ভাষা চর্চায় আমাকে যা করতে হবে তা হচ্ছে আমাকে শুদ্ধভাবে বাংলা ভাষা শিখতে হবে। বাংলা ভাষা শেখার সাথে সাথে সেটি শুদ্ধভাবে বলার চেষ্টা করতে হবে। বিদেশি ভাষা ব্যবহার পরিহার করতে হবে, শুদ্ধ বাংলা শেখার চর্চা করতে হবে। এভাবেই আমি আমার নিজের ভাষা চর্চা করতে পারি। 12 নংয়ে তোমাদের একটি ফর্ম থাকবে। ফর্মটি যেরূপ হতে পারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফর্মের উপরে এভাবে থাকতে পারে, মনে করো তুমি মিতু, তুমি চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী। তখন তোমাকে লিখতে হবে তোমার নাম, অর্থাৎ শিক্ষার্থীর নামের জায়গায় তোমাকে মিতুই লিখতে হবে, আর তোমার বিদ্যালয়ের নামের জায়গায় চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ই লিখতে হবে। মনে করো এটি একটি ফর্ম যেখানে আন্তঃপ্রাথমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম। এবার তোমার যা যা থাকতে পারে, এক হচ্ছে শিক্ষার্থীর নাম, তোমার বিদ্যালয়ের নাম, তোমার শ্রেণী, রোল,
যে প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে ইচ্ছুক। তুমি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তার নাম লিখবে। যেমন তুমি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, অথবা তুমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করতে পারো। তারপরে যদি ক্রীড়া অনুষ্ঠান হয় তাহলে তুমি 100 মিটার দৌড় দিতে পারো। এভাবে তুমি অঙ্ক খেলা দিতে পারো। তুমি ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে যে খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তার নাম লিখতে হবে। এখানে এ পাশে আবেদনকারীর স্বাক্ষর। আবেদনকারীর স্বাক্ষরে যেহেতু বলা হয়েছে যে তোমার নাম মিতু, অতএব তুমি আবেদনকারীর স্বাক্ষরে মিতু লিখবে। অর্থাৎ তুমি এখানে তোমার নাম হচ্ছে মিতু, তাই তোমার স্বাক্ষরটিও হবে মিতু। এরপর 13 নংয়ে তোমাদের থাকবে পত্র দরখাস্ত। তোমরা পত্র দরখাস্তগুলো ঘরে বসে লিখবে, মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের সাজেশনে বেশ কিছু পত্র দরখাস্ত দেওয়া আছে, তোমরা অবশ্যই ঘরে সেগুলো পড়বে। পত্র দরখাস্তেও মনে করো তোমার নাম তিশা বা তোমার নাম রবিন এরকম উল্লেখ থাকতে পারে, তাহলে যে নামটি উল্লেখ আছে তোমাকে সে নামই লিখতে হবে। পত্র দরখাস্ততে এভাবে থাকতে পারে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর উপকারিতার বর্ণনা দিয়ে তোমার বন্ধু নিকট একটি পত্র লিখো। এখন যদি বলা হয় মনে করো তুমি তিশা, তোমার বন্ধু রবিন, তাহলে তোমাকে প্রিয় রবিন লিখতে হবে এবং ইতি তিশা লিখতে হবে। আবার থাকতে পারে দরখাস্ত এভাবে, মনে করো তুমি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে অধিক সংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো। এখানে তোমার বিদ্যালয়ের নাম বানিয়াপাড়া লেখা আছে, অতএব তোমাকেও লিখতে হবে বানিয়াপাড়া, বরাবর প্রধান শিক্ষক বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এভাবে তোমাদের প্রশ্নে যেই জিনিসগুলো উল্লেখ থাকে নাম বা বিদ্যালয়ের নাম, তাহলে তোমাকে সেভাবেই উল্লেখ করতে হবে খাতায়। 14 নম্বরে তোমাদের থাকবে, 13 নম্বর ছিল, 14 নম্বরে তোমাদের থাকবে রচনা। ইতিপূর্বে তোমাদের বেশ কিছু রচনা ক্লাসে পড়ানো হয়েছে, তোমরা ঘরে বসে সেই রচনাগুলো অবশ্যই রিভাইজ দিবে এবং লিখবে। এছাড়াও তোমরা যে রচনা শিখতে পারো তা হচ্ছে মোবাইল ফোন, তোমার প্রিয় ফুল বা তোমার আমাদের জাতীয় ফুল, আর তোমার প্রিয় ঋতু। এভাবে তুমি বাংলা ঘরে বসে বাংলার সাজেশনটি কমপ্লিট করে ফেলবে। আশা করি তোমরা ঘরে নিয়মিত অনলাইন ক্লাসগুলো ঘরে বসে নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।